আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অহেতুক কালক্ষেত্রতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ফিজিক্স 2তে যে আমাদের অধ্যায় আলোক তড়িৎ ক্রিয়া, এটার কিছু আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমাদের পরীক্ষা দৌড় অর্থাৎ আমাদের খুব কাছে চলে এসেছে পরীক্ষার সময়সূচি। তো আমরা যে বিষয়গুলোকে আপনারা যারা ছিলেন আমার সাথে রেগুলার অনলাইন ক্লাসে, আমরা যে বিষয়গুলো সিলেক্ট করেছি, আমরা চেয়েছিলাম যে আমরা 13-14টা অধ্যায় থেকে আমরা 7-8টা অধ্যায় যেগুলো করলে 100% আমরা মার্ক করতে পারবো সেগুলো সিলেক্ট করাতে আপনাদের অনুরোধ ছিল সেটা। তো আমি সেই অনুপাতে আমি আপনাদেরকে সেটা কমপ্লিট করিয়েছিলাম। আর বাকি যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলোরও আমি কি দিয়েছিলাম, ব্রিফিং করেছিলাম সরাসরি লাইভ ক্লাসে। তারপরেও আমি যখন সাজেশনটা করেছি তখন আমি ওই যে 13-14টা অধ্যায় যেগুলো আছে সবগুলো থেকে প্রশ্নগুলো টাচ করেছি। এবং আমি যেখানে একটা দুটো প্রমাণ আমি আপনাদের বাদ দিয়েছি, সেগুলো আসলেই মনে করেন আমাকে 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। হ্যাঁ, তো সেখানে ওই আমি একটা প্রশ্ন নাই বা করলাম আর কি। হ্যাঁ, ওই 7টা থেকে 5টা করলাম। এটা কারণটা হচ্ছে এই কারণেই, যেটা ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, যেটা শক্তি আর ভরের মধ্যে যেটা সম্পর্ক, এটা আমি ইচ্ছে করেই বাদ দিয়েছি। হ্যাঁ, এটা বাদ দেওয়ার পেছনে কারণটা হচ্ছে কি, এটার যা ঝামেলা বা যতটুকু ইয়া আছে এটাতে, সেটা আপনি একটা প্রমাণ করতে গিয়ে হবে কি বাকি প্রমাণগুলো আর আপনার মাথায় থাকবে না। হ্যাঁ, খুব এটা আপনার জন্য আনইজি হবে। হ্যাঁ, তারপরেও পার্সোনালি যদি কেউ দেখতে চায় যে যে হ্যাঁ না স্যার, এটা আমরা আমাদের পরীক্ষার জন্য না, এটা আমি নিজে একটু বোঝার জন্য করতে চাচ্ছি, স্যার আমি অবশ্যই করাবো সেটা। কেমন? আচ্ছা, তো ইতিমধ্যে আমি আপাতত ওই একটা প্রমাণই বাদ দিয়েছি, যেটা খুব আপনাদের কাছে এলোমেলো মনে হবে, একটা মনে রাখতে গেলে বাকিগুলোর সমস্যা হবে, সেজন্য আমি এটা বাদ দিয়েছিলাম আর কি। হ্যাঁ, এটা আমি সাজেশনেও রাখি নাই, তবে সেটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ যে বলেছেন, তবে সেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সেটা আমরা পর্যায়ক্রমিকভাবে সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করব। এখন আলোক তড়িৎ ক্রিয়ার যে বিষয়গুলো আছে সেখানে কিছু লিখিতর মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন রঞ্জন রশ্মির ব্যবহার, যেটাকে আমরা ইউজ অফ এক্স রে, ইউজেস অফ এক্স রে, এক্স রে কিছু ব্যবহার আছে, আমি সেটা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। এক্স রে মূলত আমরা এক্স রেটা পরিচিত কোন জায়গায়, মূলত আমরা এক্স রেটা পরিচিত, যদি আমি ভুল না বলি তাহলে সেটা হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানে। এটা করতে গেলে এক্স রে করতে হবে, এক্স রে এটা করতে গেলে এক্স রে করতে হবে, তাই না? তাহলে আমি পাচ্ছি কি চিকিৎসা বিজ্ঞানে, তাই না? চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানে কী কী ব্যবহার করা হয়? চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার, মনে করুন কোনো স্থানচ্যুত হাড়, অর্থাৎ কোনো হাড় কি হয়েছে, ভেঙে গিয়েছে, হাড়ে দাগ বা ফাটল হয়েছে, ভেঙে যাওয়া হাড়, শরীরের বাইরে কোনো বস্তু বা ফুসফুসের কোনো ক্ষত ইত্যাদি অবস্থা নির্ণয় করার জন্য আমি কি দেখতেছি, এক্সরে ব্যবহার করতেছি। ক্যান্সারের চিকিৎসা এবং সংক্রমণ বৃদ্ধির চিকিৎসায়, সংক্রমণ বৃদ্ধির চিকিৎসায় এই এক্সরে আমরা ব্যবহার করে দেখতে পারছি যে তার কতটুকু কি হয়েছে বা কি পরিমাণে সে ক্ষত স্থান তৈরি করতে পেরেছে। তারপর হচ্ছে পরিপাক নালী দিয়ে খাদ্যবস্তুর গমন অনুসরণ করে আলসার ও দাঁতের গোড়ায় আলসার নির্ণয়ের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। কেমন? ওই যে অনেক সময় বলেন আমার বুক জ্বালা করছে, পেট জ্বালা করছে, পানি খেলেও আমার গলা জ্বালা করছে, তখন আমরা অ্যান্ডোস্কোপির মাধ্যমে একটি ভালভ ঢুকিয়ে তখন আমরা সেটা এক্সরে রিপোর্টের মাধ্যমে আমরা কী পরিমাণে কোন জায়গায় কতটুকু ক্ষত হয়েছে সেটা আমরা বুঝতে পারি। কেমন? এরপর আছে দেখো, শিল্পক্ষেত্রেও কিন্তু এক্সরে ব্যবহার আছে। কেমন? কোন ক্ষেত্রে? শিল্পক্ষেত্রে। হ্যাঁ, শিল্পক্ষেত্রে কীরকম ব্যবহার? মনে করো ধাতব ডালাইয়ের দোষ ত্রুটি, ওয়েল্ডিং, মনে করো এই যে একটা ওয়েল্ডিং করলাম, দুটো বস্তুকে ওয়েল্ডিং করলাম। হ্যাঁ, দুটো ধাতব পাতকে যদি আমরা কি করি, ওয়েল্ডিং করি, এই ওয়েল্ডিংয়ের এই অংশটা কি পরিমাণে ত্রুটি আছে,
হ্যাঁ, এখানে কোনো আয়রন অক্সাইড অর্থাৎ বাতাসের সাথে বিক্রিয়া করে কোনো প্রকারের ফাঁকা স্থান আছে কিনা, তার কোনো ত্রুটি আছে কিনা, সেটা আমরা ধাতব ওয়েল্ডিংটা আমরা বিভিন্নভাবে এক্সরের মাধ্যমে জানতে পারি দোষ ত্রুটিগুলো। কেমন হচ্ছে ক্যালাস গঠন প্রক্রিয়ায় এক্সরে ব্যবহৃত হয়। ক্লাস গঠন প্রক্রিয়ায় এক্সরে গঠন করা হয় মণিকারের সাহায্যে আসল ও নকল গহনা যারা স্বর্ণকার আছে তারা আসল বা নকল কি করার জন্য স্বর্ণ শনাক্ত করার জন্য তারা এক্সরে ব্যবহার করে থাকে। কেমন টফি লজেন্স ইত্যাদির মান বজায় আছে কিনা বা টফি বা লজেন্সের ক্ষতির কোনো কিছু মিশ্রিত হয়েছে কিনা তা জানার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, এক্সরে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা গোয়েন্দা বিভাগে এক্সরে ব্যবহার করি। কি বিভাগে? গোয়েন্দা। মনে করো একটা ব্যক্তি সে একটা বড় একটা লাগেজ নিয়ে যাচ্ছে বা এরকম একটা বক্স নিয়ে যাচ্ছে, সেটা তো সেটা খুলে সেটা চেক করা বা সেটা নিয়ে রাখা, সেটা কিন্তু একটা লেন্দি প্রসেস হয়ে যায়, তাই না? তো এখানে আমার এক্সরে প্রক্রিয়া থাকলে আমরা খুব সহজেই সেটার মধ্যে কী আছে সেটা আমরা জানতে পারি। যেমন কাঠের বাক্স বা চামড়া তৈরিতে বিস্ফোরিত লুকিয়ে রাখলে সেটা খুঁজে বের করতে পারি। কাস্টম কর্মকর্তারা চোরাচালানের দ্রব্যাদি খুঁজে বের করতে এটা ব্যবহার করে থাকেন, তাই না? নিষিদ্ধ পণ্য কোনো কাঠের বাক্স বা ধাতুর বাক্সে থাকলে এদের মধ্যে দিয়ে এক্সরে প্রবেশ করিয়ে তা সহজেই আমরা কি করতে পারি, জানতে পারি। কেমন? আচ্ছা, এরপর আছে দেখো পরীক্ষাগারে প্রতিরক্ষায়। পরীক্ষাগারে তো অবশ্যই এক্সরে ব্যবহার করা হয়। প্রতিরক্ষায় মানে কি, আমাদের প্রতিরক্ষা বাহিনী যেগুলো আছে, যেমন বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনী, তাই না? আচ্ছা, বিভিন্ন বিমানবন্দরে সমুদ্র বন্দরের প্রতিরক্ষা স্থাপনায় কোনো সন্দেহভাজন বস্তু আছে কিনা তা দেখার জন্য কিন্তু আমরা এক্সরে ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা, এটা একটু জেনে নিবে। এরপর হচ্ছে পরীক্ষাগারে, যেটা বললাম স্যার, যেটা বললাম লাস্ট ওয়ান, পরীক্ষাগারেও আমরা এক্সরে ব্যবহার করে থাকি। কেমন? পরীক্ষাগারে পরমাণু গঠন, ক্লাস গঠন ও অন্যান্য বৈজ্ঞানিক গবেষণায় এক্সরে ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সরে ব্যবহার সম্পর্কে আজকে জানতে পারলাম। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেমন? তোমরা এই এক্সরে ব্যবহার শিখবে। এরপর আমরা কিছু ব্যবহার শিখব যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যেমন ক্যাথোড রশ্মির ধর্ম বা ব্যবহার। এই যে এক্সরে তো বিভিন্ন রশ্মি যেগুলো হয়, রশ্মিগুলোর বিভিন্ন ধরনের নাম হয় না? হ্যাঁ, নাম হয় তো, তাই না? নামগুলোর দেখো, ক্যাথোড রশ্মির ব্যবহার। কেমন? তাহলে ক্যাথোড রশ্মিটা কোথায় ব্যবহার করছে তোমরা তোমাদের জানতে হবে। কি ক্যাথোড রশ্মির ধর্ম বা বৈশিষ্ট্য। কেমন? ধর্ম বা বৈশিষ্ট্য। তো ক্যাথোড রশ্মির ধর্মটা কীরকম? ক্যাথোড রশ্মি আলোর মতো সরল পথে চলে। দেখবে যে এক্সরে যেহেতু হবে, সেটা কি হবে? আলোর মতো সরল পথে চলবে, তাই না? এক নম্বর, আলোর মতো কি পথে চলবে? সে সরল পথে চলবে। এটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। মনে রাখবে, কি চার্জ বিশিষ্ট? ঋণাত্মক চার্জ বিশিষ্ট। কেমন? এর মধ্যে যার মান, এটা একটু মনে রাখবে। কেমন? যার মানটা হচ্ছে কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। কেমন? 19 কুলম্ব। এই পরিমাণের তার ঋণাত্মক চার্জ ক্যাথোড রশ্মির মধ্যে আছে। এই রশ্মির কণার ভর বিদ্যমান। এই রশ্মিতে কিসে আছে? কণার ভর আছে। কণার ভর আছে। কেমন? যার মান হচ্ছে কণার ভর, যার মান হলো আচ্ছা 9.1 ইন্টু 10⁻31 কেজি। এটা হচ্ছে কণার ভর। এক একটা কণার ভর হচ্ছে এটা মাথায় রাখতে হবে। কেমন? এগুলো লিখতে পারলে কিন্তু পুরো নাম্বার। তাহলে এই রশ্মির গতিশক্তি, জড়তা ও ভরবেগ আছে।
গতিশক্তি তো বুঝছো তোমরা না? গতিশক্তি বলতে এই রশ্মি কোনো কিছু চলে যেতে পারে, যে রশ্মিটা এখান থেকে শুরু হলো সেইভাবে করে চলে যেতে পারে, কি পরিমাণে যাচ্ছে, আলোর গতিতে যাচ্ছে। হ্যাঁ, জড়তা ও ভরবেগ। আচ্ছা, জড়তা হচ্ছে কি, সে জ্বললে জ্বলতে থাকা, চললে চলতে থাকা, থামলে থামতে থাকা, এইগুলা। কেমন? আর ভরবেগ আছে। এই রশ্মির আয়নিত করার ক্ষমতা আছে, এই রশ্মির কি আয়নিত করার ক্ষমতাও আছে। তাহলে এটার কি আয়নিত করার ক্ষমতা আছে। এবার এই রশ্মির বেদন ক্ষমতা আছে, তো ব্যাথ করে ঢুকে যেতে পারে। কেমন? অর্থাৎ আমি মনে করো এটা একটা হাড়, এটা ভাঙছে কি না, তো এটার উপর যদি আমি দেই তাহলে চামড়াটা ব্যাথ করে চলে গেল না, বুঝতে পারলো না। হ্যাঁ, একে ব্যাথ করার ক্ষমতা আছে। এটি প্রতিপ্রভা তৈরি করে, এটির রশ্মির চাপ প্রয়োগ করে, রশ্মি পরস্পরকে বিকর্ষণ করে, এই রশ্মি চৌম্বক এবং বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। তাহলে স্যার যেগুলো বললাম তোমরা বই থেকে এই জিনিসগুলো মিলাই নিবা। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা ঋণাত্মক চার্জ এবং কণার ভর, সেটা স্যার কী করে দিয়ে আলোচনা করে দেওয়ার আমি কি করেছি, চেষ্টা করেছি। কেমন? এরপর আমরা আজকে আরেকটি বস্তুর আমরা ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আরেকটি বস্তুর ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে কি, সেটি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। কেমন? আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়ার কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে। তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো হচ্ছে কীরকম, আলোক রশ্মি আপতিত হওয়ার সাথে সাথেই আলোক তড়িৎ ক্রিয়া শুরু করা হয় এবং আলোক রশ্মি আপতন বন্ধ হওয়ার সাথে সাথেই এই ক্রিয়াও কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটি ধাতু হতে আলোক ইলেকট্রন নির্গমনের জন্য আপতিত রশ্মির নির্গমনের জন্য আপতিত রশ্মির একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, যার নাম প্রারম্ভ কম্পাঙ্ক। প্রারম্ভ কম্পাঙ্ককে আমরা এভাবে করে প্রকাশ করে থাকি, এটা হচ্ছে কম্পাঙ্ক। হ্যাঁ, আফসুলিন কম্পাঙ্ক। কেমন? এটা হচ্ছে কম্পাঙ্ক। এইটা দিয়ে আমরা কি করে থাকি, কম্পাঙ্কটাকে প্রকাশ করে থাকি। কেমন? বিভিন্ন ধাতুর ক্ষেত্রে প্রারম্ভ কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন। কেমন? ধাতুর যেহেতু একটা ধাতুতে তার মধ্যে থাকা অবস্থিত কণাগুলো মধ্যে যেটা আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক দূরত্ব আছে, এটার উপর ভিত্তি করে, আন্তঃআণবিক দূরত্বের উপর ভিত্তি করেই কিন্তু কম্পাঙ্কটা হচ্ছে। হ্যাঁ, সেহেতু এটা ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক, এক একটা ধাতুর জন্য এক একটা কি ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক হতে পারে। আলোক ইলেকট্রন নির্গমনের হার আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। আলোক ইলেকট্রনের ব্যাগ কোনো নির্দিষ্ট শীর্ষমানের মধ্যেও হতে পারে। কেমন? তাহলে এইভাবে করে আলোক ক্রিয়া বৈশিষ্ট্যগুলো একটু দেখে ফেলবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার যে সমীকরণ, সেটা আমরা আজকে বের করব। কেমন? আমি সেটা একটু করে দেওয়ার চেষ্টা করতেছি অধ্যায় থেকে। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন। কার সেটা? আইনস্টাইনের আলোক তড়িৎ, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন। আচ্ছা, একটা সমীকরণ প্রতিপাদন করে দিচ্ছি। এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, তোমরা একটু এটা দেখার চেষ্টা করবে। আচ্ছা, তো এটা প্রতিপাদন করতে গিয়ে তোমাদের মনে করো আলোক তড়িৎ। কেমন? তাহলে একটা জিনিস দেখো, আমি একটা জিনিস অঙ্কন করার চেষ্টা করছি। আচ্ছা, এই দিক থেকে মনে করো একটা বিজলি এভাবে পড়লো, মানে আলোক তড়িৎ সৃষ্টি হলো, এখান থেকে সৃষ্টি হওয়ার পর সে সোজা পথের দিকে চলে গেল। ঠিক আছে, সোজা পথে চলে গেল। এখানে অ্যাম্বর ধরে নিই, এটা হচ্ছে অ্যাম্বর। কেমন? আচ্ছা, এটা হচ্ছে এই যে এটা বললাম,
অ্যাবসোলিউট এটা হচ্ছে তোমার কম্পাঙ্ক, এটা হচ্ছে কি কম্পাঙ্ক। কেমন কি পরিমাণ কম্পাঙ্ক সৃষ্টি হলো, এখানে একটা কাজ করলো, ন্যূনতম কাজ করলো সেটা ডব্লিউ ওয়ার্ক কাজ 0। কেমন, তাহলে এই যে জিনিসটার উপর হচ্ছে এটা হচ্ছে একটা কি পাত, ধাতব পাত, এটা হচ্ছে একটা কি পাত, ধাতব পাত। কেমন, আচ্ছা তাহলে এটার আলোকে আমরা দেখি। তাহলে বিজ্ঞানী আইনস্টাইন 1900 কত সালে, 1905 সালে, 1905 সালে ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব ব্যবহার করে আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ বের করেন। কেমন, তাহলে আলোক তড়িৎ সমীকরণ বের করেন, এটাকে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ হিসাবে পরিচিতি দেওয়া হয় এবং আমরা এইভাবেই আমরা চিনি। মূলত এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের একটা তত্ত্ব, ম্যাক্স প্ল্যাঙ্কের একটা তত্ত্ব ব্যবহার করে আইনস্টাইন কিন্তু কী করেন, আলোক তড়িৎ সমীকরণটা প্রতিপাদন করেন। এখানে মনে করি আমরা, মনে করি ই অর্থাৎ এখানে শক্তি, শক্তি এইচ কি এবং কম্পাঙ্ক, এটা হচ্ছে এইরকম একটা কম্পাঙ্ক। কেমন, তাহলে বিশিষ্ট শক্তি বিশিষ্ট একটি ফোটন কণা দাতব পাতের উপর আপতিত হলে এখানে ই হলো শক্তি, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, আর যে অ্যাবসোলিউট দেখতে পাচ্তেছে সেটা হচ্ছে কি, সেটা হলো কম্পাঙ্ক। যেমন ই হচ্ছে কি বললাম, শক্তি, কেমন এনার্জি। আচ্ছা এস হলো কি বাবা, এস হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, এসকে প্ল্যাঙ্কের কি বলা হচ্ছে, ধ্রুবক বলা হচ্ছে। আর এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক। কেমন, এটাকে কম্পাঙ্ক বলা হচ্ছে। ওকে, আচ্ছা যদি এমন হয় তাহলে ফলে ফোটনের সাথে পরমাণুর একটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে এবং পরমাণু ইলেকট্রন ফোটনের শক্তি শোষণ করে শক্তির কিছু অংশ ডব্লিউ ইলেকট্রনকে নিউক্লিয়াস হতে মুক্ত করতে ব্যবহার করবে এবং বাকি অংশ নিয়ে ভি ব্যাগে, কিছু অংশ বাকি অংশ নিয়ে ভি ব্যাগে ইলেকট্রনটি গতিশীল হবে। যদি ইলেকট্রনের ভর এম হয়, ইলেকট্রনের ভর কি হয়, এম ভর হয় কার, এটা ইলেকট্রন, ইলেকট্রনের ভর কি হয়, এম হয় এবং সে বি ব্যাগে চলে, বি ব্যাগে চলে, তবে গতিশক্তির আমরা একটা সূত্র পাই, আমরা নিউটনের দ্বিতীয় শক্তি থেকে। কেমন, গতিশক্তি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা গতি পাই, হাফ ইন্টু এম বি স্কোয়ার, হাফ ইন্টু এম কি স্কোয়ার বি স্কোয়ার। তাই হচ্ছে শক্তির নিত্যতা হতে হবে। কেমন, আচ্ছা ইন্টু বি স্কোয়ার। তাহলে এই জায়গায় তাহলে এটা পুরোটা হচ্ছে কি, এটা পুরোটা হচ্ছে গতি শক্তি না, ই শক্তি। তাহলে এই শক্তি ই সমান আমি কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম না, অর্থাৎ এই প্ল্যাঙ্কের কম্পাঙ্ক সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম কি স্কোয়ার বি স্কোয়ার প্লাস প্রয়োগকৃত কাজ ডব্লিউ, প্লাস প্রয়োগকৃত কি ডব্লিউ। আচ্ছা এটা এই পাশটা থেকে আমি পুরোটা এটা কাজ করি, এটা পুরোটাই পাশে নিয়ে আসার চেষ্টা করি। কেমন, তো এটা পুরোটাই পাশে নিয়ে আসলে হাফ ইন্টু এম বি স্কোয়ার প্লাস ডব্লিউ, এ পাশে আসবে কি ওই প্ল্যাঙ্কের কম্পাঙ্কটা আসবে। কেমন, প্ল্যাঙ্কের কম্পাঙ্কটা আসবে। তাহলে বা আমার এদিকে দরকার কি, এদিকে আমার দরকার হাফ ইন্টু এম বি স্কোয়ার, তাহলে এদিকে প্ল্যাঙ্কের কম্পাঙ্ক মাইনাস ডব্লিউ, প্ল্যাঙ্কের কম্পাঙ্ক মাইনাস কি ডব্লিউ, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। কেমন, প্ল্যাঙ্কের কম্পাঙ্ক মাইনাস ডব্লিউ, এটা আমার 1 নং সমীকরণ। আচ্ছা তাহলে আমরা যদি পাই হাফ এম বি স্কোয়ার সমান প্ল্যাঙ্কের কম্পাঙ্ক মাইনাস সম্পাদিত কাজ। কেমন, মাইনাস সম্পাদিত কাজ 1 নং সমীকরণ। আচ্ছা যদি ইলেকট্রনটির ন্যূনতম বন্ধন শক্তিতে অর্থাৎ ডব্লিউ 0-তে কেমন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, তবে এর গতিবেগ সর্বোচ্চ হবে, এর গতিবেগ সর্বোচ্চ হবে কি এই ব্যাক বি মিটারে প্রকাশ। এই ক্ষেত্রে হচ্ছে হাফ এম বি স্কোয়ার, হাফ এম কি স্কোয়ার বি স্কোয়ার, ওই যে সর্বোচ্চ ব্যাগ, এটা
এম সমান তোমার এটা কি, এটা হচ্ছে ফ্ল্যাঙ্কের কম্পাঙ্ক মাইনাস সম্পাদিত ন্যূনতম সম্পাদিত কাজ, এটা কেমন? তাহলে এটা 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 ও 2 সমীকরণকে আইনস্টাইনের আলোকে সমীকরণ বলে। তাহলে 1 এর এই 2 নম্বরেই হচ্ছে কি আইনস্টাইনের আলোকে তড়িৎ সমীকরণ। আইনস্টাইনের আলোকে কি তড়িৎ সমীকরণ, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তড়িৎ ক্রিয়া বিশ্লেষণ থেকে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট ছিল, এটা নিয়ে আলোচনা করে দিয়েছি। আগামীকাল আমি পরমাণুর গঠন অবশ্য খুব কম, এটা আসে নাই, তেমন একদম আসেই নাই, তারপর আমি সেটা একটা ক্লিয়ার ধারণা তোমাদেরকে দিব। এরপর হচ্ছে নিউক্লিয় পদার্থ। আমি আসলে চেয়েছি কি তোমাদের যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো আগে কমপ্লিট করানোর জন্য। সমস্যা নেই, আগামীকাল আমরা আরও দুটো অধ্যায় নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আর আশা করছি তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন রাখবে। ইনশাল্লাহ দেখা হবে হাসি মুখে। আসসালামু আলাইকুম।